আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় বর্ষ সম্মান শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য রসায়নের আজকে আমি সন্নিবেশ এবং জৈব ধাতু রসায়ন থেকে দ্বিতীয় যে পাঠটি সেটি নিচ্ছি। আমরা প্রথম অধ্যায়টি পড়াচ্ছি অবস্থান্তর মৌলসমূহ এবং অভ্যন্তরীণ অবস্থান্তর মৌলসমূহ। আজকে আমি আমার আলোচনাতে যেগুলো রেখেছি, প্রথমে ক বিভাগের জন্য ধারণার মৌল রেখেছি ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ বলতে কি বুঝি, এদের সংকোচন, বিরল মৃত্তিকা ধাতু কি, অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল কোনগুলো, চৌম্বক সংবেদনশীলতা, চৌম্বক প্রবেশ্যতা, এই সমস্ত বলতে কি বুঝি, এদের মধ্যে সম্পর্ক কি, কুড়ি তাপমাত্রা, কুড়ি বিন্দু, আচ্ছাদন প্রভাব বলতে কি বুঝি। এগুলো হচ্ছে ক বিভাগের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকে। খ এবং গ বিভাগে বেশ কিছু প্রশ্ন রেখেছি আমরা। ডায়াম্যাগনেটিজম এবং প্যারাম্যাগনেটিজম বলতে কি বুঝি, এদের উৎপত্তির কারণ ব্যাখ্যা করো। ফেরো চুম্বকত্ব এবং অ্যান্টি ফেরো চুম্বকত্ব কি ব্যাখ্যা করো। ল্যান্থানাইড সংকোচনের প্রভাব আলোচনা করো। ল্যান্থানাইডে ডি থেকে ডি ইলেকট্রন স্থানান্তরের চেয়ে এফ থেকে এফ স্থানান্তরের তীক্ষ্ণ ব্যান্ড দেয় কেন আমাদের বর্ণালীতে। কার্যকর ম্যাগনেটিক মোমেন্ট কি, এর প্রয়োগ বর্ণনা করো। অক্সিজেন অণু প্যারাচুম্বকীয় এবং উহার চুম্বকীয় মোমেন্ট প্রায় 2.83 বিএম ব্যাখ্যা করো। আমি কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন এনেছি, তোমরা এর আলোকে আরো কিছু প্রশ্ন করবে এই অধ্যায় থেকে। যে সমস্ত প্রশ্নগুলো রিসেন্ট এসেছে বেশি বেশি সেগুলোই আমি এনেছি। আমি প্রথমেই অভ্যন্তরীণ অবস্থান্তর মৌলগুলো সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল কি? আসলে এফ ব্লকের ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের যতগুলি মৌল আছে, যাদের সর্বশেষ শক্তি স্তরের পূর্ববর্তী শক্তি স্তরে ইলেকট্রন পূর্তির ক্ষেত্রে অর্থাৎ পার্থক্য সৃষ্টিকারী ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে, তাদেরকে আমরা মূলত অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল বলেছি। এর ভিতরে 4F এবং 5F এই দুটি সিরিজই, এই 4F এবং 5F যে শক্তি স্তর আছে সেখানে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে যে সমস্ত মৌলের ইলেকট্রন পার্থক্য সৃষ্টিকারী ইলেকট্রনটি ওই 4F বা 5F উপস্তরে প্রবেশ করে, তাদেরকে আমরা অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল বলেছি। এদের মধ্যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডের দুটি পার্থক্য হচ্ছে, ল্যান্থানাইড মৌল হচ্ছে সেগুলো যাদের সর্ববহিস্থ শক্তি স্তরের পূর্ববর্তী শক্তি স্তরে ইলেকট্রন পূর্তি প্রক্রিয়াতে পার্থক্য সৃষ্টিকারী ইলেকট্রনটি অর্থাৎ এক মৌল থেকে অন্য মৌলে পার্থক্য সৃষ্টিকারী ইলেকট্রনটি 4F উপস্তরে প্রবেশ করে, তাদেরকে আমরা ল্যান্থানাইড সিরিজ বলেছি। এখানে মূলত আমাদের ল্যান্থানাম থেকে যে মৌলগুলো আছে, ল্যান্থানাম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত মৌল, মোট 15টি মৌলকে, ল্যান্থানাম হচ্ছে আমাদের 57 সিরিয়ালের মৌল আর লুটেশিয়াম হচ্ছে 71 নাম্বার সিরিয়ালের মৌল। এই 15টি এর মাঝখানে থাকা 15টি মৌলকে একত্রে ল্যান্থানাইড সিরিজ বলা হচ্ছে। যদিও কোনো কোনো বিজ্ঞানী এটি থেকে ডিফার করেছেন, ওনারা ল্যান্থানামের পরবর্তী যে আসলে সেরিয়াম আছে 58, সেই সেরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত মৌলগুলোকে ল্যান্থানাম বলেছেন, ল্যান্থানাম সিরিজ বলেছেন। আর অ্যাক্টিনাইড সিরিজ হচ্ছে যে ইলেকট্রন পূর্তি প্রক্রিয়াতে যদি সর্বশেষ ইলেকট্রনটি দেখা যায় পার্থক্য সৃষ্টিকারী ইলেকট্রনটি 5F উপস্তরে প্রবেশ করে এবং 5F এর তুমি জানো সাথে একটি 6D থাকে সবসময়, 5F 6D এই ধরনের ইলেকট্রন বিন্যাস তাদের থাকে। এবং এখানে অ্যাক্টিনিয়াম 89 নাম্বার সিরিয়াল মৌল থেকে বা তার পরবর্তী থোরিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত 103 নাম্বার সিরিয়াল পর্যন্ত এই 15টি মৌলকে আমরা বলেছি অ্যাক্টিনাইড সিরিজ। এদের সংকোচন বলতে কি বুঝি? সংকোচনে যাওয়ার আগে আমি বলতে চাই বিরল মৃত্তিকা ধাতু কি। ল্যান্থানাইড সিরিজের আসলে ওই 14টি মৌলকে আগেকার দিনে মানুষ মনে করতো যে কম পরিমাণে পাওয়া যায়, এই জন্য প্রকৃতিতে কম পাওয়া যায়, সেজন্য তাদেরকে বিরল মৃত্তিকা ধাতু বলা হতো। এখন ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডের সংকোচন নিয়ে কিছু কথাবার্তা বলি আমি। ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ লক্ষ্য করলে দেখা যায় মৌলগুলো যখন পর্যায় বরাবর বাম থেকে ডানে অগ্রসর হয়েছে, তাদের পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নিক ব্যাসার্ধ ধীরে ধীরে হ্রাস পায়। এটি আসলে ল্যান্থানাইড এর পরবর্তী 15টি মৌল ল্যান্থানামের সাথে ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল থাকার কারণে তাদেরকে একই জায়গাতে রাখা হয়েছিল, কিন্তু তাদের মধ্যে এ ধরনের পরিবর্তন আসাটা একেবারেই কাম্য ছিল না। বাম থেকে ডান বরাবর যদি আমরা 14টি মৌলকে অনুসরণ করি দেখা যাবে তাদের পারমাণবিক এবং
আয়নিক ব্যাসার্ধ ধীরে ধীরে হ্রাস পেয়েছে। এইটিকে ল্যান্থানাইডের সংকোচন বলা হচ্ছে। আবার অ্যাক্টিনাইড সিরিজেও দেখা যায় অ্যাক্টিনিয়ামের পরবর্তী 15টি মৌলের মাঝে তাদের পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নিক ব্যাসার্ধের ক্রমান্বয়ে হ্রাস ঘটেছে। যতই পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার সঙ্গে সঙ্গে পরমাণুর ব্যাসার্ধ, পরমাণুর আকার এবং আয়নিক ব্যাসার্ধ এই দুটি হ্রাস পেতে দেখা যায়। এটিকে অ্যাক্টিনাইডের সংকোচন বলা হয়েছে। এরপরে আমরা চুম্বক সংবেদনশীলতা, সাসেপ্টিবিলিটি বা চুম্বক প্রবেশতা, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি নিয়ে কথা বলবো। সংবেদনশীলতা কি? আসলে একক প্রাবল্য বিশিষ্ট কোনো একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটি চুম্বক পদার্থকে যদি আমরা রাখি, তাহলে সেই পদার্থের একক আয়তনের মধ্যে আসলে যে পরিমাণ চুম্বক ভ্রামক আবিষ্ট হয় তাকে আমরা চুম্বক সংবেদনশীলতা বলে থাকি। কার? ওই চুম্বক পদার্থটি চুম্বক সংবেদনশীলতা বলা হয়। এটিকে কে দ্বারা দেখানো? অপরপক্ষে চুম্বক প্রবেশতা এর খুব কাছাকাছি বৈশিষ্ট্য, কিন্তু সেটি আলাদা। আমরা বলবো প্রবেশতা হচ্ছে কোনো একক প্রাবল্য বিশিষ্ট চুম্বক ক্ষেত্রে কোনো চুম্বক পদার্থকে স্থাপন করা হলে তাহলে তার যে পরিমাণ আসলে চুম্বকের আবেশী ঘনত্ব তৈরি হয় তাকে আমরা বলবো চুম্বক প্রবেশতা। আবেশী ঘনত্বটা কি? এটি বলতে গেলে আসলে যে চুম্বক আবেশকারী রেখাসমূহ আছে তার লম্ব বরাবর প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলো আবেশী রেখা অতিক্রম করে যাবে সেটিকে আমরা চুম্বক প্রবেশতা, এটিকে মিউ দ্বারা দেখানো হয়। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে মিউ সমান সমান 1 + 4πk। বইয়ে 3 লাইনে এটি ডিরাইভেশন দেওয়া আছে, একটু দেখে নিবে। কুড়ি তাপমাত্রা কি? কুড়ি তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা চুম্বক পদার্থের জন্য ফেরোচুম্বক পদার্থকে যে তাপমাত্রার নিচে আনয়ন করলে সেটি প্যারাচুম্বক পদার্থে পরিণত হয় তাকে কুড়ি তাপমাত্রা বলে, এবং যে বিন্দুতে এটি ঘটে তাকে বলা হয় কুড়ি বিন্দু। আচ্ছাদন প্রভাব বা শিল্ডিং এফেক্ট, এটি হচ্ছে কোনো পদার্থের ভিতরে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ শক্তি স্তর অর্থাৎ যোজ্যতা স্তরের ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণ শক্তি যদি নিউক্লিয়াস এবং যোজ্যতা স্তরের মাঝখানে থাকা ইলেকট্রন স্তর দ্বারা বাধাগ্রস্ত হয়, তাহলে এই বাধা প্রদানকারী প্রভাবটিকে বলা হয় আচ্ছাদন প্রভাব। অর্থাৎ নিউক্লিয়াস থেকে যোজ্যতা স্তরের ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ শক্তি, সেই আকর্ষণ শক্তিটি কি করবে? মধ্যবর্তী স্তরে থাকা ইলেকট্রনগুলো দ্বারা বাধাগ্রস্ত হবে। এই নিউক্লিয়াস এবং যোজ্যতা স্তরের মধ্যবর্তী স্তরে থাকা তাকে আমরা আচ্ছাদন প্রভাব বলব। তো আমি ক বিভাগ শেষ করেছি। খ এবং গ বিভাগে আসছে ডায়াম্যাগনেটিজম এবং প্যারাম্যাগনেটিজম কি। ডায়াম্যাগনেটিজম হচ্ছে যে সকল পদার্থ চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বক ক্ষেত্রে উপস্থিত থেকে দেখা যায় প্রবল ফেরোচুম্বকীয় পদার্থ দ্বারা বিকশিত হচ্ছে মৃদু মাত্রায়, তাদেরকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলা হয় এবং এই পদার্থের এই বৈশিষ্ট্যকে ডায়াম্যাগনেটিজম বলা হয়। প্যারাম্যাগনেটিজম হচ্ছে যদি চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে মৃদু পরিমাণে তাদের মধ্যে চুম্বকীয় আবেশ বা চুম্বকীয় বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাদেরকে প্যারাচুম্বকীয় পদার্থ বলা হবে। এদের উৎপত্তির কারণ ব্যাখ্যা করো। ডায়াম্যাগনেটিজম পদার্থে মূলত জোর বিশিষ্ট ইলেকট্রন যদি থাকে কোনো মৌলের বহিস্থ শক্তি স্তরে, তাহলে তাদের একটির চুম্বকীয় মোমেন্টের ঘূর্ণনের ফলে যেই মোমেন্টাম সৃষ্টি হয় সেই মোমেন্টটি অপর বিপরীতমুখী ইলেকট্রন দ্বারা সেটি সমানভাবে, তোমাদের বই লিখেছে প্রতিমিত হয়ে যায়, অর্থাৎ নালিফাই হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। সে কারণে কোনো চুম্বকত্ব থাকে না, এটিকে বলা হয় ডায়াম্যাগনেটিজম। এবং চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে দেখা যায় বিপরীত দিকে এটি কিছু পরিমাণে আকৃষ্ট হচ্ছে, অর্থাৎ বলরেখার বিপরীত দিকে, চুম্বক ক্ষেত্রের বলরেখার বিপরীত দিকে সেটি আকর্ষিত হচ্ছে। প্যারাম্যাগনেটিজম অপরপক্ষে হচ্ছে অযুগ্ম ইলেকট্রনের জন্য হয়ে থাকে। মৌলের যোজ্যতা স্তরে অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতির কারণে সেটি কি করে? তার বিপরীত দিকে থাকা ইলেকট্রনের সাথে চুম্বক ঘূর্ণনের, স্পিনজনিত ঘূর্ণনের কারণে তাদের যে অসমতা তৈরি হয়, তার ফলে চুম্বক মোমেন্টামের তৈরি হয়। এটি মূলত চুম্বকত্বের কারণ। এদের উদাহরণ দেওয়া আছে, বই থেকে শিখে নেবে। ফেরোচুম্বকত্ব, এন্টি চুম্বকত্ব কি। অপরপক্ষে চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে বা চুম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে যে সমস্ত পদার্থ চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে বলরেখার দিকে আকর্ষিত হয় এবং তারা চুম্বকীয় বৈশিষ্ট্য প্রদর্শন করে এবং তাদেরকে চুম্বকে পরিণত করা যায়, তাদেরকে ফেরোচুম্বকীয় পদার্থ বলে, যেমন আয়রন, কোবাল্ট, নিকেল ইত্যাদি পদার্থ। অ্যান্টি ফেরোচুম্বকত্ব হচ্ছে এক বিশেষ ধরনের চুম্বকীয় বৈশিষ্ট্য যে ক্ষেত্রে পদার্থের এমনিতে কোনো চুম্বকীয় বৈশিষ্ট্য থাকে না, কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় এদেরকে উত্তপ্ত করা হলে তখন তাদের মধ্যে ম্যাগনেটিক বৈশিষ্ট্য দেখা যায়। ফেরোচুম্বকত্ব এবং অ্যান্টি ফেরোচুম্বকত্ব দুটি ভালো করে পড়বে, এই দুটি ব্যাখ্যা বইয়ের মধ্যে আছে। ল্যান্থানাইড সংকোচনের প্রভাব কি আলোচনা করব। আমরা আগে বলেছি
যে ল্যান্থানামের পরবর্তী 14টি মৌলের মাঝে আয়নিক এবং পারমাণবিক ব্যাসার্ধে দেখা যায় যে ধীরে ধীরে এগুলো সংকুচিত হয়। এই বৈশিষ্ট্যটিকে আমরা ল্যান্থানের সংকোচন বলেছি। তার প্রভাব পরবর্তী সারিতে অবস্থান্তর মৌলের যে সারিতে দেখা যায়, দ্বিতীয় এবং তৃতীয় সারিতে দেখা যায় বেশ কিছু বৈশিষ্ট্য ঘটতে দেখা যায় তাদের মধ্যে। এদেরকে ল্যান্থানাম সংকোচনের প্রভাব বলা হয়। এর ফলে দেখা যায় যে পরবর্তী যে অ্যাক্টিনিয়াম সিরিজ আছে সেখানে দেখা যায় যে তাদের মধ্যেও একই রকম ভাবে পরিবর্তন হচ্ছে। দেখা যায় জিরকোনিয়াম এবং হ্যাফনিয়াম তাদের মধ্যে আয়নিক এবং পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান সমান হয়ে যাওয়ার কারণে তাদেরকে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, পার্থক্য করা যায় না। এবং পরবর্তী সারির যে মৌলগুলো তাদের মধ্যেও একই জাতীয় বৈশিষ্ট্য দেখা যাওয়ায় ভিন্নতা এক পর্যায় থেকে অন্য পর্যায়ে, অর্থাৎ ল্যান্থানাম পর্যায় থেকে পরবর্তী অ্যাক্টিনিয়াম পর্যায়ের যে পার্থক্যগুলো দেখা যাওয়ার কথা ছিল সেগুলো পাওয়া যায় না। যোজ্যতার পার্থক্য দেখা যায়, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, বই থেকে তোমরা শিখবে। ল্যান্থানাইডে ডিডি ইলেকট্রন স্থানান্তরের চেয়ে এফএফ স্থানান্তর তীক্ষ্ণ ব্যান্ড দেয়। কেন ডিডি স্থানান্তরটি কেবলমাত্র আমার আগের লেকচারটি যদি তুমি ফলো করে থাকো, ডি অরবিটাল যখন লিগ্যান্ডের কোনো অবস্থান্তর মৌলের ডি উপস্তরে যখন লিগ্যান্ডের আগমনের ফলে ডি অরবিটালগুলো স্প্লিট আপ হয়ে তাদের মধ্যে শক্তির পার্থক্য তৈরি হয় এবং নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক যদি তাদের উপর পতিত হয়, ওখানে নিচু শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের অর্থাৎ T2G থেকে ইজি স্তরে যখন ইলেকট্রনগুলো জাম্প করে চলে যায় এবং ফেরত আসে, একই উপস্তরে থাকা ডি উপস্তর এর মাঝে ভাগ ঘটার কারণে এবং এদের মধ্যে শক্তির পার্থক্য বেশি থাকার কারণে এক্ষেত্রে দেখা যায় যে আমাদের এখানে ব্যান্ডের তীব্রতা কম হয়ে থাকে সাধারণত। কিন্তু এফএফ স্থানান্তরে এফ অরবিটাল ডিফিউজ প্রকৃতির এবং তাদের মধ্যে যে স্প্লিট আপ ঘটে এর মাঝে শক্তির পার্থক্য অনেক কম থাকে, ফলে ইলেকট্রনের স্থানান্তর অতি সহজেই হয় এবং প্রাপ্ত ব্যান্ডটি তীক্ষ্ণতর হয়ে থাকে। কাজে ডিডি ইলেকট্রন স্থানান্তরের চেয়ে এফএফ ইলেকট্রন স্থানান্তর মূলত শক্তির পার্থক্যের কারণে এরকমটা ঘটিয়ে থাকে। কার্যকর ম্যাগনেটিক মোমেন্ট কি? তুমি আহ্নিক গতি এবং বার্ষিক গতির কথা শুনেছ। ইলেকট্রন যখন তার অরবিটাল জনিত স্পিন ঘুরে এবং একই সাথে নিউক্লিয়াসকে চারপাশ থেকে আবর্তন করে, তখন তার দুই প্রকার মোমেন্টামের সৃষ্টি হয় এবং এই দুইয়ের সম্মিলনে আমরা যেই চুম্বক মোমেন্টটি পাই সেটি হচ্ছে তার নিজস্ব অক্ষর বরাবর যে স্পিন এবং তার অরবিটাল বরাবর যে ঘূর্ণন, এই দুই প্রকার ঘূর্ণনের সম্মিলনে আমরা বলতে পারি যে কার্যকর বা ম্যাগনেটিক মোমেন্টটিকে এফেক্টিভ মোমেন্ট হিসেবে মিউ এফেক্টিভ সমান স্কয়ার রুট অফ n ইন্টু n+2। এখানে n হচ্ছে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। এর সাহায্যে আমরা বোর মোমেন্টাম একক বিশিষ্ট পাই n এর মান যদি 1 হয় তাহলে এটি 1.73, যদি 2 হয় তাহলে 2.83, 3 হলে 3.90, 4 হলে 4. এ ধরনের মান বসিয়ে বসিয়ে তোমরা দেখতে পারো কার্যকর ম্যাগনেটিক মোমেন্টের। এই সাহায্যে আমরা জটিল যৌগের গঠন, জটিল যৌগের আকৃতি এবং মূলত এর বাইরে কটি অযুগ্ম ইলেকট্রন আছে ইত্যাদি নির্ণয় করতে পারি। আর মৌলের কোনো অভ্যন্তরীণ অবস্থান্তর মৌলের জন্য তার যদি পারমাণবিক অবস্থাটি আমরা দেখতে চাই যে ইলেকট্রনের অবস্থাটি কি আছে, সেটিও কিন্তু নির্ণয় করা যায়। এই তিনটি হচ্ছে এর প্রয়োগ। অক্সিজেন অণু প্যারাচুম্বকীয় এবং এর চুম্বকীয় মোমেন্ট প্রায় 2.83 বিএম ব্যাখ্যা করে। তোমরা যদি মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী তোমাদেরকে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমরা দেখিয়েছি, বইয়ের মাঝেও আছে, তোমরা দেখবে একটি অক্সিজেন পরমাণুর সাথে অপর একটি অক্সিজেন পরমাণু যখন মিলে অক্সিজেনের অণু তৈরি করবে, অক্সিজেনের বাইরে বহিস্থ যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে তুমি জানো 2s2 2p4, 2p4 এর মাঝে 2px এ দুটি, 2py এ একটি, 2pz এ একটি ইলেকট্রন আছে। এরকম দুটি অক্সিজেন পরমাণু যখন পরস্পর একত্রিত হয়ে যখন অক্সিজেনের অণু তৈরি করে তখন তাদের বহিস্থ শক্তি স্তরে তুমি যদি বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং ইলেকট্রন দেখো, 8টি এবং 4টি যথাক্রমে ইলেকট্রন আছে, তার বিয়োগ দিয়ে তোমরা ইলেকট্রনের সংখ্যা বের করে সেটিকে হাফ করে নিবে, বন্ড অর্ডার পাবে 2। এবং যেহেতু অক্সিজেনের পাই স্টার 2p পাই স্টার অ্যান্টি বন্ডিং অরবিটালে যেহেতু দেখা যাবে যে দুটি ইলেকট্রন আছে, সেই কারণে অক্সিজেন অণু দেখা যাবে যে ওইখানে ইলেকট্রন থেকে যাওয়ার কারণে আমাদের বহিস্থ শক্তি স্তরে যেহেতু বাইরে 12টি ইলেকট্রন আছে, এখানে দুটি ইলেকট্রন থাকার কারণে অক্সিজেন অণু বেজোড় বা অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে প্যারাচুম্বকীয় বৈশিষ্ট্য প্রদর্শন করবে। এবং এর চুম্বকীয় মোমেন্ট 2.83। যদি তুমি n এর মান 2 বসাও, দুটি অযুগ্ম ইলেকট্রন, তাহলে 2 ইন্টু হচ্ছে 2 যোগ 2 4, 8 হবে। 8 এর স্কয়ার রুট করলে তুমি অতি সহজেই দেখাতে পারবে যে কার্যকর চুম্বকীয় মোমেন্ট 2.83। এরকম করে তোমাদের পরীক্ষাতে নাইট্রিক অক্সাইডের জন্য আসে। নাইট্রিক অক্সাইড দেখাও যে নাইট্রিক অক্সাইডের এরকম
এনার্জি লেভেল ডায়াগ্রাম এঁকে এক পাশে নাইট্রোজেন অন্য পাশে অক্সিজেন আঁকা আছে। সো ইজি, তোমরা ফার্স্ট ইয়ারেও করেছো, সেকেন্ড ইয়ারেও জানো। ওর সাহায্যে দেখিয়ে দিবে যে এটি প্যারাচুম্বকীয় অণু, যে তার মধ্যে একটি ইলেকট্রন আছে, এটাই প্র্যাকটিস করবে। সবাইকে আজকের লেকচারটি শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার পরবর্তী লেকচার পরবর্তী চ্যাপ্টারের উপর হবে। তোমাদের সবাইকে সেই পর্যন্ত সুস্থতা কামনা করে সেই লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।